মৃত্যুর কাণ্ডারি পর্ব ৩। রাত ৮টার সময় চঞ্চল তার বাড়ি ফিরে এলেন। সন্ধ্যা নামার আগ মুহূর্ত থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো নামই নেই। চঞ্চলের কাছে ছাতা ছিল না, তাই তিনি ভিজতে ভিজতেই বাড়ি ফিরলেন। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চঞ্চলের স্ত্রী লক্ষ্মী হুট করে হাজির হয়ে বাড়ির মেন দরজা বন্ধ করে দিলেন। লক্ষ্মী দরজা বন্ধ করে দিয়েছে দেখে চঞ্চল বললেন, আরে গিন্নি, দরজা বন্ধ কইরা দিলা কেন? আমাগো পোলা আইয়া পড়ছে বাহির থেক্কা? না, তোর পোলা এখনও আয় নাই। পোলার বাপকে এখন ঝাঁটাপেটা করমু কি না, তাই দরজা লাগাইয়া দিছি। বলেই লক্ষ্মী ঘর ঝাঁট দেওয়ার ঝাড়ু নিয়ে এসে চঞ্চলকে পেটাতে শুরু করে। আরে আরে গিন্নি, কি করতাছ তুমি? থামো, এক্ষুনি থামো কইতাছি। লক্ষ্মী চঞ্চলকে মারতে মারতে বললেন, কেন রে মিনসে, দেখতে পাচ্ছিস না ঝাঁটা মেরে বেটি মানুষের ভূত ছাড়াইছি তোর। ছাওয়ালটাও হয়েছে বাপের মতো, সারাদিন ঘুইরা ঘুইরা বেটি মানুষের লগে আকাম কইরা বেড়ায়। মন হলে রাতে ঘর আসে, নাইলে আসে না। চঞ্চল লক্ষ্মীর হাত থেকে ঝাড়ুটা ছিনিয়ে নিয়ে মেঝেতে ফেলে দিলেন এবং লক্ষ্মীর দুই বাহু ধরে তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, মগজ ঠান্ডা কইরা শোনো আমার কথাটা। তুমি আজ পর্যন্ত দেখছো আমি কোনো বেটির লগে ঢলাঢলি করছি, নাকি তুমি কোনো নালিশ পাইছো আমার নামে? তিনি বিড়বিড় করে বললেন, তোর মতো দজ্জাল মহিলার জন্যেই তো মুই অন্য বেটির লগে মুখ কালা করতে পারলাম না। কিরে মিনসে, কি কইলি তুই? চঞ্চল আমতা আমতা করে বললেন, আরে গিন্নি, আমি কইলাম আমি তো আমার পোলাটার জন্যেই এত ঝুঁকি নিয়া কাম করছি, কিন্তু আমার পোলাটা যে কেন আমার মতো না হইয়া অন্যরকম হইল সেটাই আমি বুঝবার পারি না। লক্ষ্মী মুখ বাঁকিয়ে বললেন, বলি কে কইছিল তোমার বাপরে সাধু হইয়া থাকতে? তোমার বাপ যদি নিজের সুবিধা বুঝতো তাইলে মুইও আজ রানীর হালে থাকতুম। তা ওরা কোন কাজে ডাকছিল তোমারে? থাক, আমার মরা বাপরে নিয়া আর গালমন্দ করতে হইব না। জানো না দেওয়ালেরও কান আছে? তোমার কানটা এইখানে আনো, বলি আমার কেন দেরি হইল আসতে। বেশ কিছুদিন কেটে গেছে। এই কয়েক দিনের মধ্যে তনিমা ২-৩ বার বাগানের ভিতরেও গিয়েছেন, কিন্তু কোনো বাড়ি সেখানে তিনি রক্তের কোনো চিহ্ন খুঁজে পাননি। ব্যাপারটা তার কাছে সন্দেহজনক লেগেছে ঠিকই, কিন্তু তিনি আর বিষয়টি নিয়ে মাথা ঘামাননি। যেহেতু সিদ্ধি কলকাতায় আছে, তাই তিনি এ বিষয়ে তাকে কিছু জানাননি। কিন্তু তিনি স্থির করেছেন সিদ্ধি বাড়িতে ফিরে আসার পর তিনি তাকে ঘটনাটা বলবেন। রাত ৯টার সময় তনিমার ফোনে কল এলো। তিনি দেখলেন চঞ্চল কল করছে। বিষয়টা আশ্চর্যজনক। চঞ্চল কখনোই রাত্রেবেলা তনিমাকে কল করেন না, তাই তিনি বিস্মিত হয়ে কল রিসিভ করলেন। তনিমা কল রিসিভ করতেই চঞ্চল এক নিঃশ্বাসে বললেন, তনিমা, বোন সর্বনাশ হয়ে গেছে। অনেকগুলো মুখোশধারী লোক তাঁত কারখানা তছনছ করে দিচ্ছে। দারোয়ান বাড়ির থেকে ভাত খেয়ে এসে ওদের কারখানার এমন হাল করতে দেখে আমারে ফোন কইরা জানালো। ওদের আটকাইতে গেছিল বলে দারোয়ানরে নাকি ওরা অনেক মেরেছে আর বেঁধে রেখে দিয়েছে। তুমি তাড়াতাড়ি ওখানে চলো, আমি তোমার আগেই গাঁয়ের লোক নিয়ে পৌঁছে যাব। তনিমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কথাগুলো বলে চঞ্চল কল কেটে দিলেন। তনিমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি পুনরায় চঞ্চলকে কল লাগালেন, কিন্তু কল রিসিভ হলো না। চিন্তায় তার কপাল গুটিয়ে এলো। বাড়ির দারোয়ানের শরীর খারাপ থাকায় সে আজ আসেনি, তাই তনিমাকে এত রাতে একাই সেখানে যেতে হবে। তনিমা হাঁটতে হাঁটতে কারখানার কাছে গেলেন। কারখানায় প্রবেশ করার আগে তিনি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন এবং দেখলেন কারখানার দরজাটা খোলা রয়েছে। ভিতর থেকে খুব অল্প পরিমাণ আলোর ছটা বাইরে আসছে। সেখানকার নীরব থমথমে পরিবেশ দেখে তনিমা অবাক হলেন। আবার পরক্ষণেই মনে হলো চঞ্চল হয়তো তার আসার আগেই সব কিছু সামলে নিয়েছে। তাই তিনি মনে জড়তা নিয়েই কারখানার ভিতরে প্রবেশ করলেন। কারখানার ভিতরে একটা মাত্র টিউবলাইট জ্বলছে। কারখানাটা অনেকটা বড় হওয়ায় সেই আলোতে কারখানার কিছুটা অংশই আলোকৃত ছিল এবং বাকিটা অন্ধকারে ছেয়ে ছিল।
তনিমা ভিতরে প্রবেশ করে কাউকে দেখতে পেলেন না। তনিমা চঞ্চলকে কয়েকবার ডাকলেন, কিন্তু পরবর্তীতে কোনো উত্তর এলো না। এবার তনিমার ভয় হতে শুরু করলো। তবুও তিনি মনে সাহস সঞ্চয় করে অন্ধকার পেরিয়ে সুইচবোর্ডের কাছে গিয়ে আলো জ্বালাতেই যাবেন, এমন সময় কারখানার ভিতরের সব লাইটগুলো জ্বলে উঠল। এমন ঘটনায় তনিমা চমকে উঠে পিছনে ফিরলেন এবং দেখলেন তার থেকে কিছুটা দূরে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শার্ট এবং কালো প্যান্ট। তার মুখে কোনো এক্সপ্রেশন নেই। প্যান্টের পকেটে 2 হাত গুজে সে তনিমার দিকে তাকিয়ে রয়েছে। তার পিছনে কালো পোশাক পরিহিত অনেকগুলো লোক রয়েছে এবং তার পাশে আর একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে, যার এক হাতে পিস্তল এবং অপর হাতে একটা ট্যাব রয়েছে। তার মুখটা ভীষণ চেনা লাগলো তনিমার কাছে। তনিমা বললেন, তোমরা কারা? এখানে কি করছো তোমরা? দরজা বা তালা না ভেঙেই কারখানার ভিতরে কিভাবেই বা প্রবেশ করলে? বোন, আমি সাহায্য করেছি ওদের। কালো পোশাক পরিহিত ইতালিয়ান গার্ডদের পিছন থেকে বেরিয়ে সামনে এগোতে এগোতে একজন বলল। কণ্ঠস্বরের উৎস খুঁজতে তনিমা যেই না সেদিকে তাকালেন, তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এতগুলো অচেনা মানুষের ভিড়ে একজন চেনা মানুষকে দেখে বিস্মিত কণ্ঠে তার মুখ থেকে একটাই শব্দ উচ্চারিত হলো, চঞ্চলদা। হ্যাঁ তনিমা, আমিই ওদের সাহায্য করেছি। মিথ্যা বলে তোমাকে এখানে আসতে বাধ্য করেছি। তোমার বাড়ির দারোয়ানও মদের বিনিময়ে শরীর খারাপের বাহানা দিয়েছে। এত কিছু আমি কেন করেছি জানো? আমার বাপ সারা জীবন তোমার শ্বশুরের চাকর হয়ে থেকে গেছে, আর আমি তোমার। কিন্তু আমার পোলাটাকে যাতে একই কাজ না করতে হয়, তাই তো এত কিছু করা লাগলো। আমার বউটা চাইছিল রানীর মতো করে থাকতে। ওর ইচ্ছাটাও তো পূরণ করা লাগবো, তাই না? চঞ্চলের কথাগুলো শুনে তনিমার পায়ের তলার মাটি সরে গেল। যে লোকটাকে তিনি দাদার আসনে বসিয়েছিলেন, যার উপর তিনি চোখ বন্ধ করে বিশ্বাস রেখেছেন, যার পরিবারকে তিনি আপন ভেবেছেন, আজ সেই ব্যক্তিই কিনা তার পিঠে ছুরি বসালো। এতক্ষণ ঘটে যাওয়া সমস্ত ঘটনাই স্বপ্ন মনে হচ্ছে তনিমার, যেন ঘুম ভাঙলেই সব কিছু উধাও হয়ে যাবে। কিন্তু কোনো কিছুই স্বপ্ন নয়, বরং সব কিছুই জীবনযুদ্ধের নির্মম বাস্তব। সাদা শার্ট পরিহিত যুবকটি চঞ্চলের অতিরিক্ত কথায় ভীষণ বিরক্ত হলো। সে তার পাশের যুবকটিকে কমান্ড দিল, শুট হেম। পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি অবাক হয়ে বলল, বস? কিয়ান, এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না, তুই জানিস না? সাদা শার্ট পরিহিত যুবকটি তার পাশের যুবকটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল। তার কথা শুনে চঞ্চল নিজের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য তার পায়ের কাছে লুটিয়ে পড়তেই যাবে, অমনি পাশের যুবকটি তাকে আটকে দিয়ে বলল, এই ভুলটা করতে যাবেন না, নয়তো অনেক ভয়ঙ্কর একটা মৃত্যু জুটবে আপনার কপালে। আমি দেখছি কি করা যায়। এরপর কিয়ান সাদা শার্ট পরিহিত যুবকটিকে বলল, বস, এখনও প্রমাণগুলো আমাদের হাতে আসেনি। ওগুলো খুঁজতে এই লোকটাকে আমাদের প্রয়োজন পড়বে। সো ওকে, বাট রাইট নাও এর মুখ বন্ধ করার ব্যবস্থা কর। এর অতিরিক্ত কথা আমার সহ্য হচ্ছে না। ওকে বস, বলেই কিয়ান একটা গার্ডকে ইশারা করল। সেই গার্ডটা মেঝেতে পড়ে থাকা একটা বড় কাপড়ের টুকরো তুলে চঞ্চলের মুখে ঠুসে দিল। নিজের চোখের সামনে কি ঘটছে, কেনই বা ঘটছে, কিছুই বুঝতে পারছেন না তনিমা। এতগুলো লোকের মাঝে তনিমা একা, তার উপর প্রত্যেকের হাতেই অস্ত্র। আতঙ্কে তার মুখ থেকে কথা বের হচ্ছে না। সবাই তাকে ঘিরে রেখেছে, তাই তিনি পালাতেও পারবেন না। তবুও কিছুটা সাহস সঞ্চয় করে তিনি বললেন, আমাকে কেন আটকে রেখেছ? কি চাও তোমরা? সাদা শার্ট পরিহিত যুবকটি বলল, আন্টি, আপনার কারখানাটা আমার দাদার খুব পছন্দ হয়েছে। আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধু এই কারখানা আর এর সংলগ্ন যতটা জায়গা আপনার নামে আছে, সেটা আমার দাদার নামে করে দিতে হবে। এর জন্য আপনি যত টাকা চাইবেন তার থেকেও বেশি টাকা আপনাকে দেওয়া হবে। তনিমা চিন্তিত স্বরে বললেন, এই সম্পত্তি আমার শ্বশুরমশাই আমাকে দিয়ে গেছেন। তার আমানত
আমি এভাবে বিক্রি করে দিতে পারি না। উপরন্তু এই কারখানাটা এই গ্রামের বহু অসহায় নারীদের উপার্জনের একমাত্র উৎস। আমি কোনো মূল্যেই এই কারখানা তোমাদের দেব না। সাদা শার্ট পরিহিত যুবকটি তার প্যান্টে গুজে রাখা পিস্তলটি বের করে পিস্তলের মাথা নিজের কপালে ঘষতে ঘষতে বলল, এর পরিণতি কী হতে পারে আপনি জানেন? তনিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মৃত্যু। কিয়ান বলল, আন্টি, শুনলাম আপনার মেয়ে আগামীকাল কলকাতা থেকে বাড়ি ফিরছে। কি তাই তো? এতক্ষণ শুনলেন মৃত্যুর কাণ্ডারি পর্ব 3। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। আমার লেখা যদি আপনারা পড়তে ইচ্ছুক তাহলে আমার ফেসবুক পেজ থেকে পড়তে পারেন। পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।